স্তন ক্যান্সার আজকাল নারীদের জন্য একটা বেশ বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ভালো খবর হলো, কিছু গবেষণা বলছে যে আমাদের রোজকার খাবারের দিকে একটু নজর দিলেই, মানে খাদ্যাভ্যাস পাল্টালেই, এই ঝুঁকিটা বেশ খানিকটা কমানো যেতে পারে। হ্যাঁ, একদম। আজ আমরা ডক্টর মাইকেল গ্রেগারের হাউ নট টু ডাই বইটা নিয়ে একটু আলোচনা করব, বিশেষ করে এর 11তম অধ্যায়ে দেখব কিভাবে কিছু নির্দিষ্ট খাবার স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে। আমাদের লক্ষ্য হলো বইয়ের এই জরুরি তথ্যগুলো সহজে তুলে ধরা। বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ বুঝলেন। কারণ এটা দেখায় যে সাধারণ রোজকার কিছু খাবার কিভাবে আমাদের শরীরের হরমোন লেভেলকে হরমোনের মাত্রাকে প্রভাবিত করতে পারে। আর এই হরমোনের মাত্রার সঙ্গেই তো স্তন ক্যান্সারের ঝুঁকির একটা সিধা সম্পর্ক আছে। ঠিক, অনেক স্তন ক্যান্সার তো হরমোন নির্ভরই হয়, তাই না? বিশেষ করে এস্ট্রোজেন হরমোন। হ্যাঁ, এস্ট্রোজেন। বইটাতে পড়ছিলাম দুধ বা মাংস জাতীয় খাবারে নাকি কিছু প্রাকৃতিক হরমোন থাকে যেগুলো শরীরে এস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। যেমন ধরুন, গর্ভবতী গরুর দুধে নাকি স্বাভাবিকভাবেই এস্ট্রোজেন বেশি থাকে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। এই বাড়তি এস্ট্রোজেন শরীর যেটা নিজে তৈরি করছে তার উপরেই অতিরিক্ত এস্ট্রোজেন স্তনের কোষগুলোর অস্বাভাবিক বৃদ্ধিতে অ্যাবনর্মাল গ্রোথে একরকম উস্কানি দিতে পারে। ও আচ্ছা। আর সেটাই কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই প্রাণীজ উৎস থেকে আমরা ঠিক কী পরিমাণে হরমোন নিচ্ছি সে ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং যে খাওয়ার কিভাবে সরাসরি শরীরের ভেতরের কেমিক্যাল ব্যালেন্সকে এতটা প্রভাবিত করে ফেলে। সত্যি তাই। আচ্ছা, তাহলে ঝুঁকি কমানোর উপায় কি? বইতে তো ফ্ল্যাক্সিড মানে তিসি বীজ আর সয়া ব্যবহারের কথা জোর দিয়ে বলা হয়েছে। হ্যাঁ, ফ্ল্যাক্সিড আর সোয়া। সয়া নিয়ে তো অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে, কিন্তু এই বই বলছে সয়াতে যে আইসোফ্লেভন থাকে সেটা নাকি আসলে এস্ট্রোজেনের খারাপ প্রভাব কমাতে সাহায্য করে। এটা তো বেশ অবাক করার মতো তথ্য। হ্যাঁ, এটা একটা কমন ভুল ধারণা। আসলে সয়াতে থাকা আইসোফ্লাভন এস্ট্রোজেনের মতো দেখতে হলেও এর কাজটা একটু ভিন্ন। এটা শরীরে এস্ট্রোজেন যেখানে কাজ করে, রিসেপ্টরগুলোতে, সেখানে গিয়ে যুক্ত হয়। মানে আসল এস্ট্রোজেনকে ঠিকমতো কাজ করতে দেয় না। অনেকটা তাই। ফলে এস্ট্রোজেনের যে অতিরিক্ত স্টিমুলেশন সেটা কমে আসে। আর ফ্ল্যাক্সিডের ভেতরে থাকা লিগন্যান বলে একটা উপাদান আছে, সেটাও কিন্তু হরমোনের ভারসাম্য রাখতে খুব সাহায্য করে। ও। বইটাতে একটা গবেষণার কথাও আছে, যেখানে দেখা গেছে ফ্ল্যাক্সিড খেলে ক্যান্সার কোষের বৃদ্ধি কিছুটা ধীরে হয়ে যেতে পারে। আসলে এই লিগন্যান আর আইসোফ্ল্যাভন এগুলো প্রকৃতির দেওয়া একরকম ডিফেন্স মেকানিজম বলা যেতে পারে। দারুণ তো। ডক্টর গ্রেগারের গবেষণা তো মূলত জোর দেয় সম্পূর্ণ উদ্ভিদভিত্তিক খাবারের ওপর, তাই না? মানে শাকসবজি, ফল, বাদাম, নানা রকম ডাল, পূর্ণশস্য। একদম, প্ল্যান্ট বেসড ডায়েট। এগুলোতে নাকি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার আর ফাইটোকেমিক্যাল থাকে, যেগুলো কোষকে সুস্থ রাখতে সাহায্য করে। ঠিক তাই। আর একটা বড় সুবিধা হলো উদ্ভিদভিত্তিক খাবারে সাধারণত স্যাচুরেটেড ফ্যাট অনেক কম থাকে। এটাও কিন্তু ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আচ্ছা। আর ওজন কমাতেও তো সাহায্য করে, যেটা ক্যান্সার প্রতিরোধের জন্য আর একটা খুব জরুরি বিষয়। ও হ্যাঁ, ওজনের ব্যাপারটা তো আছেই। বইতে পরিষ্কার বলা আছে অতিরিক্ত ওজন বা স্থূলতা মানে ওবেসিটি স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, কারণ শরীরের যে ফ্যাট টিস্যু বা মেদকলা, হ্যাঁ, ফ্যাট সেলগুলো। সেগুলো নাকি ইস্ট্রোজেন তৈরি করতে পারে, বিশেষ করে মেনোপজের পরে। ঠিক ধরেছেন। মেনোপজের পর ওভারি থেকে ইস্ট্রোজেন তৈরি কমে যায়। তখন এই ফ্যাট সেলগুলোই ইস্ট্রোজেনের একটা বড় উৎস হয়ে দাঁড়ায়। এই জন্যই ওজন নিয়ন্ত্রণে রাখাটা এত জরুরি। তাহলে ওজন নিয়ন্ত্রণে রাখতে বইটাতে কি পরামর্শ দেওয়া হয়েছে? নিশ্চয়ই শরীরচর্চা আর ফাইবারযুক্ত খাবার। হ্যাঁ, নিয়মিত শরীরচর্চা তো বটেই, আর প্রচুর ফাইবার সমৃদ্ধ খাবার খেতে বলা হয়েছে। যেমন ফল, সবজি, ডাল, গোটা শস্য, এগুলো ওজন ঠিক রাখতে সাহায্য করে। আচ্ছা, খাবার না হয় বুঝলাম, কিন্তু রান্নার পদ্ধতিরও কি কোনো ভূমিকা আছে? বইতে দেখলাম বলা হয়েছে মাংস বা মাছ খুব বেশি তাপে রান্না করলে নাকি সমস্যা হতে পারে। হ্যাঁ, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ধরুন, মাংস বা মাছ যখন খুব বেশি তাপে রান্না করা হয়, যেমন গ্রিল করা বা কড়া করে ভাজা হয়, ডিপ ফ্রাই করা। হ্যাঁ, তখন হেটেরোসাইক্লিক অ্যামিনস
HCAs আর পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস PHH নামে কিছু ক্ষতিকর রাসায়নিক তৈরি হয়। ও বাবা, এগুলো কি ক্যান্সার সৃষ্টি করতে পারে? এগুলো কার্সিনোজেনিক, মানে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে, কোষের ডিএনএর ক্ষতি করতে পারে। তাই বইটাতে কম তাপে রান্না করার কথা বলা হয়েছে, যেমন সেদ্ধ করা, স্টিম করা বা বেক করা। এগুলো তুলনামূলকভাবে নিরাপদ। মানে শুধু কি খাচ্ছি সেটাই বড় কথা নয়, কিভাবে রান্না করছি সেটাও দেখতে হবে। আচ্ছা, বইটাতে তো শুধু খাবার বা রান্নার কথাই বলেনি, সচেতনতা আর নিয়মিত স্ক্রিনিংয়ের ওপরও জোর দিয়েছে, বিশেষ করে যদি পরিবারে হিস্ট্রি থাকে। একদম একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ, বুঝলেন? মানে শুধু ডায়েট নয়, উদ্ভিদভিত্তিক খাবারে মনোযোগ দেওয়া, ফ্ল্যাক্সিড বা সয়ার মতো উপকারী জিনিস খাদ্য তালিকায় যোগ করা, ওজন ঠিক রাখা, রান্নার পদ্ধতিতে খেয়াল রাখা, আর তার সাথে অবশ্যই নিয়মিত নিজের শরীর সম্পর্কে সচেতন থাকা, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া আর নিয়মিত স্ক্রিনিং করানো, বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে। এই সব কিছু মিলিয়েই কিন্তু একটা ভালো প্রতিরোধ কৌশল তৈরি হয়। তাহলে আজকের আলোচনা থেকে এটাই পরিষ্কার হলো যে স্তন ক্যান্সার প্রতিরোধের লড়াইয়ে আমাদের প্রতিদিনের খাবারের প্লেটটা কিন্তু একটা বিশাল বড় হাতিয়ার হতে পারে। অবশ্যই। প্রাণীজ খাবার একটু কমিয়ে উদ্ভিদ ভিত্তিক খাবার, ফ্ল্যাক্সিড, সয়া এগুলো যোগ করলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বইয়ের কথাটাই খুব মনে পড়ছে, প্রতিদিনের থালায় কি থাকছে সেটাই জীবন রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। ঠিক। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। আচ্ছা, আমাদের খাবারের এই যে আপাত দৃষ্টিতে ছোট ছোট পরিবর্তনগুলো, এগুলো দীর্ঘমেয়াদে আমাদের শরীরের ভেতরে যে এত জটিল সব প্রক্রিয়া চলে, যেমন ধরুন হরমোনের ভারসাম্য, সেগুলোকে ঠিক কতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে, এটা নিয়ে ভাবাটা জরুরি, তাই না?